7 বছর পরও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক 4G কভারেজ পাওয়া যাচ্ছে না দেশের বেশ কিছু গ্রাম এলাকায়। বিটিআরসির নিরীক্ষায় দেখা গেছে গ্রামের 58 ভাগ এলাকায় 4G কভারেজ মেলেনি গ্রামীণফোনের। বাংলালিংকে 49, রবিতে 41 এবং 77 ভাগ এলাকায় নেই 4G। একই খরচে ইন্টারনেটের প্যাকেজ কিনলেও বৈষম্য শিকার গ্রামের গ্রাহকরা। এজন্য অপারেটরগুলোর সীমাবদ্ধতাকে দুষছেন আইসিটি বিশ্লেষকরা। রাজধানীতে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে কিছু গ্রাহকের অভিযোগের শেষ নেই। এমন অবস্থায় দেশের বেশিরভাগ গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক নিয়েও গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। একই খরচে ইন্টারনেট প্যাকেজ নিলেও শহরের তুলনায় গ্রামে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চলতি বছরের জুলাইয়ে টাঙ্গাইল, বগুড়া ও গাইবান্ধা সহ কয়েকটি জেলায় 574 কিলোমিটার এলাকায় সরেজমিনে নিরীক্ষা চালায় বিটিআরসি। এসব স্থানের প্রায় 58 ভাগ এলাকায় 4G কভারেজ মেলেনি গ্রামীণফোনের। বাংলালিংক, রবি ও টেলিটকের ক্ষেত্রে যা 49, 41 ও 77%। আমার করে এই যে সিমের নেটওয়ার্ক দিয়ে কোনো কাম হয় না, ডাইরেক্ট ওয়াইফাই ইউজ করতে হয়। ঠিক মতো কথাই বলতে পারি না, আমাদের বাইরে যেয়ে কন্ট্যাক্ট করতে হয়। ইউটিউব, ফেসবুক এগুলো চালানো যায় না। যে পরিমাণ চাহিদা টাওয়ার তৈরি করার কথা ওভারঅল গ্রাহকদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সেই পরিমাণ টাওয়ার আমরা টাওয়ার কোম্পানিগুলোর থেকে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখেছি যে একটা কোম্পানির কাছে 800 টাওয়ার আছে, বাট তারা আর কোনো ইনভেস্ট করছে না। আরেকটা টাওয়ার কোম্পানির কাছে দেখেছি তারা ইনভেস্টমেন্টটা খুব স্লো। অপারেটরদের অবকাঠামো উন্নয়ন না করা হলে গ্রাহকদের পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন আইসিটি বিশ্লেষকরা। 4G ক্ষেত্রে মোবাইল অপারেটররা সেটা করতে ব্যর্থ হয়েছে, কোনো সন্দেহ নেই। এই সেবাটা চালু করার জন্য যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো আনা দরকার, অপারেটরদের বলে দেওয়া হচ্ছে সেটা খুব দ্রুত করার। শুধু উদ্বোধনটা বড় বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে এই সেবাটা দেশের সব জায়গা থেকে সব মানুষ পাচ্ছেন কিনা। বিটিআরসি বলছে এই সমস্যার সমাধানে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 11,76,00,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা কয়েক মাস ধরে কমার পর চলতি বছরের জুলাইয়ে দেশে ব্যাংক আমানতের প্রবৃদ্ধিতে কিছুটা গতি ফিরেছে। এ মাস শেষে আমানতের প্রবৃদ্ধি প্রায় 8.5% পৌঁছেছে। এর আগে জুনে আমানতের প্রবৃদ্ধি কমে 7.77% নেমে এসেছিল। তবে জুলাই শেষে তা বেড়ে 8.42% দাঁড়ায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের জুলাইয়ে ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 18.80 লাখ কোটি টাকা, যা 2024 সালের জুলাইয়ে ছিল 17.34 লাখ কোটি টাকা। প্রবৃদ্ধি এখনও এক অঙ্কের ঘরে থাকলেও ব্যাংকার ও অর্থনীতিবিদরা এই ঘুরে দাঁড়ানোকে ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। গত বছরের ফেব্রুয়ারির পর থেকে খাতটি আমানত সংগ্রহে হিমশিম খাচ্ছিল। ওই মাসে প্রবৃদ্ধি সর্বোচ্চ 10.43% পৌঁছেছিল। পরবর্তীতে আগস্টে সরকার পরিবর্তনের পর আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে আমানত প্রবৃদ্ধি আরও কমে যায়। এদিকে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়ায় অনেকে ছাঁটাই করছে বিভিন্ন ব্যাংকে। তবে সে হারে নতুন নিয়োগ হচ্ছে না। এতে ব্যাংক খাতে কর্মীর সংখ্যা কমেছে, বেশি কমেছে নারী কর্মী। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত জুন ভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা কমে 2,13,267 জনে নেমেছে। গত ডিসেম্বর পর্যন্ত যা ছিল 2,14,245 জন, অর্থাৎ গত 6 মাসে কমেছে 978 জন। মূলত বেসরকারি খাতে ব্যাংকে 2,000-এর বেশি নারী কর্মী কমার প্রভাবেই সামগ্রিকভাবে কর্মীর সংখ্যা কমেছে। বিগত সরকারের সময় কোনো ধরনের পরীক্ষা ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই বিভিন্ন ব্যাংকে নিয়োগ দেয়া হয়েছিল। এতে সরকার পরিবর্তনের পর তাদের অনেকে চাকরি হারিয়েছেন। সপ্তাহের ব্যবধানেও রাজধানীর বাজারে দাম কমেনি বেশিরভাগ সবজির। গত সপ্তাহে মতো সকল সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকার মধ্যে। নতুন আসা সবজি বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। আগের মতোই আছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়, আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকায়। আমদানি করা চালের বাজারে স্বস্তির কথা বলছেন ব্যবসায়ীরা। বাজারে 80 টাকার নিচে কোনো সবজি নেই। শীতের আগাম সবজি এলেও দামে চড়া। এলাকা ভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। তুলনামূলকভাবে একটু বেশি, কিন্তু কাঁচা বাজার নিত্য প্রয়োজনীয় বাজার অনেক বেশি, যেটা আসলে সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে। গরিব মানুষের তো নাগালের বাইরে, মাছ, শাক সবজি বা মাংস সব কিছু। বৃষ্টির কারণে মনে করেন অনেক কিছু মাল নষ্ট হয়ে গেছে, কিছু মাল নাই, ঠিক আছে, সব মালেই কেজিতে 10 টাকা 20 টাকা বেশি। তো সেম দামই বা দুই একটা পরিবর্তন হয়েছে, বা দুই একটা দাম বাড়ছে, আবার দুই একটা কমছে। মুরগির বাজার আগের মতোই অপরিবর্তিত 120 টাকায় ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। গত সপ্তাহে যে রেট ছিল এই সপ্তাহে এই রেটেই বিক্রি করতেছে আর কি। গত সপ্তাহে ব্রয়লার মুরগির রেট ছিল 180, এই সপ্তাহে 180। এখনও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে ইলিশ মাছ। আকার ভেদে বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকায়। ইলিশের দামের প্রভাব পড়েছে অন্য মাছেও। মাছ বাজার তো আরো বেশি দাম, বাজারের পরিস্থিতি অতটা ভালো না। আজকে একটু বেশি, আগের তুলনায় 20-50 টাকায় বেশি। মাছের দাম এখন বাড়তি, অন্য মাছের দাম বাড়তি, ইলিশ মাছটা আমদামি কম তো এই জন্য বাড়তি। এই দিনে ইলিশ মাছ থাকবে ভরপুর, আর এই দিনে ইলিশ মাছ পাওয়া যাইতেছে না, এই জন্য অন্য মাছের দামটা একটু বেশি। আমদানির কারণে তুলনামূলক স্বস্তি আছে চালের বাজারে। হেরফের নেই মশলা বাজারে। গরু এবং খাসির মাংসের দাম আগের মতোই। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিনের বৃষ্টিতে আবারও বেড়েছে সবজির দাম। গেল সপ্তাহের দামেই মিলছে দেশি সোনালী ও ব্রয়লার মুরগি। চট্টগ্রামের বাজারে সবজির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে বলছেন বিক্রেতারা। তারা বলছেন গত কয়েকদিনের বৃষ্টির কারণে দেশের অনেক জায়গার জমিতে সবজি পচে গেছে, ফলে সরবরাহ কমে গেছে। এরই মধ্যে শীতকালীন কিছু সবজি বাজারে আসতে শুরু করলেও সেগুলোর দাম বেশ চড়া। দেশি মুরগি 580, সোনালী 340 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। রাজশাহীর কাঁচা বাজারে বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। পেঁয়াজ কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কমেছে ডিমের দাম। খুলনার বাজারে মাছের দাম বাড়তি। বরিশালে প্রতি কেজি মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। নিম্ন মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে, বিশেষ করে মাছ তরকারি সবকিছুর দামই অনেক বাড়তি। শসা একটু দাম বেশি, আজকে শসা 70 টাকা 60 টাকা, তারপরে বরবরি 80 টাকা। গত সপ্তাহে একটু কম ছিল, যেহেতু 2-4 দিন বৃষ্টির কারণে। সপ্তাহে আপনার 10 টাকা 20 টাকা এভাবে প্রত্যেকটা সবজির দাম বেড়ে গেছে। প্রতিযোগিতা কমিশনের সঙ্গে নিয়ে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে কাজ করবে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। এ সময় তিনি আরও বলেন, সরকারের নানা আইন থাকলেও তা মানা হয় না, যা সুফল নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে বিশেষ সিন্ডিকেট তৈরি করা হয়, ভোগান্তিতে পড়েন ভোক্তারা। এ বিষয়ে সঠিক করণীয় সরকারের কাছে তুলে ধরবে ক্যাব। বর্তমানে দেশে সার নিয়ে কারসাজি চলছে, ন্যায্য মূল্যে সার মিলছে না, সরকারের ভর্তুকি মূল্যের সুফল পাচ্ছে না কৃষক। পাশাপাশি কৃষি ঋণ বিতরণেও অনিয়ম হচ্ছে। এসব নিয়ে সরকারের কাছে প্রতিবেদন তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে আগামী 1 বছরে নানা খাতে ক্যাবের পরিকল্পনা তুলে ধরেন সভাপতি। 30,000 কোটি টাকা এবছর কৃষি ঋণ। আমি এইটা নিয়ে কাজ করব। আমি একটা এলাকায় যাব এবং সেখানে আমি কৃষকদের সাক্ষাৎকার নেব। ওই ব্যাংকে আমি যাব যে তারা কৃষি ঋণ ওই কৃষকটা পেয়েছে কিনা। এই কৃষি ঋণটা বিতরণ হয় আপনার ওখানে একটা সিন্ডিকেট করে, অর্থাৎ কৃষকদের কাছ থেকে সিগনেচার নিয়ে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। ব্যবসা বাণিজ্য সহজ করতে 18টি সংস্থাকে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বা NSWD-তে যুক্ত করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড NBR। NSW-তে যুক্ত হতে এরই মধ্যে সংস্থাগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি। 18টি সংস্থার মধ্যে রয়েছে NBR-এর কাস্টমস ও আয়কর অনুবিভাগ, বাণিজ্য, পররাষ্ট্র, কৃষি ও শিল্প মন্ত্রণালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, টেস্টিং ল্যাব, বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক ও FBCCI। জানা গেছে 30 আগস্ট প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ভিত্তিতে এই সংস্থাগুলোকে NSWD-তে যুক্ত করার উদ্যোগ নিয়েছে NBR। বর্তমানে 19টি সংস্থা NSW প্ল্যাটফর্মে যুক্ত আছে। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে জেনেক্স ইনফোসিসের 9 পরিচালককে 9.25 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার নিয়ে কারসাজির দায়ে পরিচালকের প্রত্যেককে 1 কোটি
3 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এর বাইরে একই ঘটনায় জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারকে আলাদাভাবে 2,55,00,000 টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে 11,82,00,000 টাকা জরিমানা করা হয়েছে। সোনালী পেপারের শেয়ার নিয়ে কারসাজি দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসএসির এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া তালিকাভুক্ত একমি পেস্টিসাইডের প্লেসমেন্ট শেয়ার নিয়ে অনিয়মে জড়িত 15 ব্যক্তি ও 7 প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন বা দুদককে প্রতিবেদন পাঠানো হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্বজনদের নামে আমেরিকা, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা 6 শতাধিক বাড়ি রাষ্ট্রের অনুকূলে জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশে পাঠানো সরকারি চিঠির পরিপ্রেক্ষিতে দুদকের কাছে প্রাসঙ্গিক আরও কিছু দলিলপত্র চেয়েছে বিদেশিরা। বিদেশে থাকা এসব সম্পদ উদ্ধারে আশাবাদী হলেও কতদিনে তা সম্ভব হবে সেটা স্পষ্ট করতে পারছে না দুদক। 2016 থেকে 2021 এই 5 বছরে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে মোট 558টি বাড়ি কেনেন বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়েছে। দুদকের তদন্তে যুক্তরাজ্যে 330টি, দুবাইতে 228টি এবং যুক্তরাষ্ট্রে 10টি বাড়ি ও ফ্ল্যাট শনাক্ত হয়। এসব অবৈধ সম্পদের ব্যাপারে দুদক সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি পাঠিয়ে ইতিবাচক সাড়া পায় জানিয়েছেন কর্মকর্তারা। অপরাধ করে এগুলা সংগঠন করে টাকাগুলো নিয়ে গেছে, আমরা এগুলো প্রমাণ করতে তারা আমাদের কাছে এভিডেন্স চেয়েছে, আমরা সেই এভিডেন্সগুলো সংগ্রহ করতেছি এবং এটা পাঠালে তারা সেটা পর্যালোচনা করে সঠিক পেলে তারা ওদের দেশের যে কোর্ট আছে সেই কোর্টে এগুলো প্লেস করে দেন ওখান থেকে অর্ডার করে পরবর্তীতে দুই দেশের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে সহযোগিতার মাধ্যমে জিনিসগুলো ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। দুদকের অনুসন্ধানে ওই 3 দেশ ছাড়াও সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এমনকি ভারতেও সাইফুজ্জামানের বাড়ির সন্ধান মিলেছে। এসব সম্পদের দাম 5 থেকে 6,000 কোটি টাকা হবে বলে হিসাব করেছেন কর্মকর্তারা। জব্দ সম্পদের টাকা MLM এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছি ওনার কয়েকটি দেশে ফ্ল্যাট এবং বাড়ি আছে, তার আনুমানিক মূল্য প্রায় 5-6 হাজার কোটি টাকার মতো বাংলাদেশি টাকায়। সো আমরা কমিশনের মাধ্যমে এটা MLR এর মাধ্যমে চেষ্টা করতেছি যে ওই সম্পদগুলো যাতে ব্যাহত না হয় এবং ওই সম্পদগুলো যাতে আমরা দেশে আনার ব্যবস্থা করতে পারি, সেই প্রক্রিয়াটা আমাদের চলমান রয়েছে। এদিকে সাইফুজ্জামান চৌধুরী পালানোর পর দেশে তার সম্পদ দেখভালে জড়িত সন্দেহে উৎপল পাল ও আব্দুল আজিজ নামে দুজনকে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির অনুমতি চেয়েছে দুদক। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। বেশি লাভের আশায় শীতের সবজি বাজারে আনতে পুরো দমে কাজ করছেন তারা। কৃষি বিভাগ বলছে আগাম সবজি চাষে লাভবান হবেন জেলার চাষিরা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বা আবার ব্যস্ত সবজির চারা রোপণে। শীতকালীন নানা সবজি চাষে চুয়াডাঙ্গার মাঠে মাঠে ব্যস্ত কৃষকেরা। ফুলকপি, বাঁধাকপি, পুঁইশাক, সিম সহ শীতকালীন নানা সবজির চারা রোপণ ও পরিচর্যায় সময় কাটছে তাদের। আগাম করা যায়, একটু পয়সা পাওয়া যায় মোটামুটি, ওই জন্য আমরা এই টাইমেই ফুলকপি, ধনে পাতা এগুলাই বেশি চাষ করে থাকি। কপি হচ্ছে, ধনে হবে, উস্তে হবে, শসা হবে, আলু হবে, পেঁপো হচ্ছে। কৃষকরা জানান শীতকালীন আগাম সবজির চাহিদা বেশি থাকায় লাভও হয় বেশি। জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে এসব সবজি বিভিন্ন জেলার বাজারে পাঠান তারা। এই কপি করতে হলে 24 থেকে 25 হাজার টাকা বিঘা হয়ে খরচ হয়। শসা করতে গেলেও প্রায় 25-26 হাজার টাকা বিঘা হয়ে খরচ হয়। বিভিন্ন জেলায় এটা আমাদের পাঠানো হয়, ঢাকা, খুলনা, বিভিন্ন জায়গায় আমরা এটা সাপ্লাই দিই। সারা দেশেই শীতকালীন সবজির বেশ চাহিদা থাকায় কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে আছে, এই বিষয়ে তারা পরামর্শ দিচ্ছে, আমরা পরামর্শ দিচ্ছি এবং আমরা চাচ্ছি যে কৃষকরা যেন আরও দ্রুততার সাথে আরও বেশি পরিমাণে আগাম সবজি বাজারে নিয়ে আসতে পারেন, সে ব্যাপারে আমরা সদা সচেষ্ট। জেলার 10,110 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায়
এবার ভালো ফলনের আশা কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপুজোর আগেই ভারতের পশ্চিমবঙ্গের বাজারে দেখা মিলছে বাংলাদেশের পদ্মার ইলিশের। তবে মাছের দাম বেশি হয় ক্রেতাদের চাহিদা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার থেকে পশ্চিমবঙ্গে ইলিশের চালান পৌঁছতে শুরু করেছে বলে জানানো হয়েছে। প্রথম দফায় 50 টন ইলিশ রাজ্যটিতে গেছে বলে জানিয়েছে কলকাতা ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি 1500 থেকে 1600 টাকা বিক্রি হচ্ছে। তবে মাছের যোগান বাড়লে দাম কিছুটা কমবে বলে আশা সংস্থাটির। এছাড়া পুজোর আগে চাহিদা অনুযায়ী ইলিশের আমদানি নিয়ে শঙ্কা জানিয়েছেন তারা। দুর্গাপুজো উপলক্ষে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।